সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যে একই সাথে এমন কতগুলো ঘটনা ঘটছে যেগুলোকে দেখলে মনে হবে আলাদা আলাদা খবর, কিন্তু ঘটনাগুলোর একটার সাথে আরেকটার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন ইরানের প্রেসিডেন্ট আগামীকাল পাকিস্তান যাচ্ছেন এবং পাকিস্তান ইরানের সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের মধ্যে চলছে ব্রাহ্মস এবং আকাশতীর সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বিক্রির আলোচনা। এপাশে সুইজারল্যান্ডে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা হয়েছে তাতে আমেরিকা ইরানের উপর থেকে আগামী 60 দিনের জন্য তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তার মানে এখন বিনা বাধায় ইরান তেল বিক্রি করতে পারবে। এর একটা বিশেষ প্রভাব পড়বে আন্তর্জাতিক তেল বাজারে। একই সাথে বিদেশে আটকে থাকা ইরানের বেশ কিছু সম্পদ আমেরিকা অবমুক্ত করেছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন। এই যে ঘটনা প্রবাহ ঘটছে, এ সমস্ত ঘটনার কিন্তু আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক আলাদা আলাদা প্রভাব আছে। দর্শক, চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করি এবং এগুলোর আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক কী প্রভাব আছে, আন্তর্জাতিক বিশ্বে এর কী প্রভাব পড়বে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইরান, পাকিস্তান এই আন্তঃসম্পর্কগুলো আসলে কিভাবে আবর্তিত হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। দর্শক, এখানেই বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যায়। একেবারে সর্বপ্রথমেই বলি, ইরানের উপর থেকে আমেরিকা 60 দিনের জন্য তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তার মানে হচ্ছে এখন থেকে ইরান বিনা বাধায় তেল, গ্যাস এবং তেলজাত পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। এই সুবিধাটা পেল ইরান এবং আমেরিকার মধ্যে সুইজারল্যান্ডে গতকাল যে আলোচনা হয়েছে তার প্রেক্ষাপটে। আর তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল পাকিস্তান এবং বিশেষ করে কাতারের প্রচেষ্টায় যে আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়েছে। সেই প্রাথমিক সমঝোতা স্মারকে 14 দফা রয়েছে। সেই 14টা দফা বাস্তবায়ন করার প্রশ্ন আছে এবং এর ভিত্তিতে ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা শুরু হবে। তো পরমাণু আলোচনা শুরুর আগে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল, তার বিদেশে আটকে থাকা সম্পদ ছেড়ে দেওয়ার কথা ছিল, এরকম অনেক কিছু বিষয় ছিল। সেই সমস্তগুলো আসলে বাস্তবায়ন শুরু হয়েছে, আমরা অন্তত তাই দেখছি। এখানে প্রশ্ন থেকে যাচ্ছে আমেরিকা এই বাস্তবায়ন প্রক্রিয়ার উপরে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যদি আমেরিকা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে কি হবে? যদি আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে কিন্তু ইরান এই আলোচনা থেকে সরে আসবে, আবার সেই শত্রুতামূলক অবস্থা তৈরি হবে। এই ব্যাপারে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এবং ইরানের এয়ার ডিফেন্স ইউনিটের যিনি প্রধান, তিনি বা সামরিক বাহিনীর পক্ষ থেকে একদম সুস্পষ্ট করে বলা আছে যে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ইরানের সামরিক বাহিনী, IRGC সমস্ত সব কিছু প্রস্তুত অবস্থায় আছে। আমেরিকা যদি চুক্তি কোনোভাবে লঙ্ঘন করে তাহলে তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে মোটেই দেরি করবে না ইরান। তার মানে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, প্রয়োজনে মার্কিন বাহিনী বা মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চালাতে পারে, বা আমেরিকা যদি তার বিরুদ্ধে কোনো কিছু করতে যায় তখন ফুল ফ্লেজে ইরান যুদ্ধ শুরু করবে। এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেবে না। আর ইরানের সাথে যদি এই চুক্তিগুলো, প্রাথমিক সমঝোতাগুলো যদি সুন্দরভাবে সব কিছু বাস্তবায়ন হয় তাহলে কি হবে? তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু আলোচনা হওয়ার কথা, সেই আলোচনা স্বাভাবিকভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে। সেখানে ইরান তার পরমাণু কর্মসূচিতে কতটুকু ছাড় দেবে, তার ইউরেনিয়াম এনরিচ করার ব্যাপারে কতটুকু ছাড় দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স দাবি করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে ইরানে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের জন্য ইরানে প্রবেশ করতে দিতে তেহরান সম্মত হয়েছে। অবশ্য আমি ইরানি গণমাধ্যমে বিষয়টি যাচাই করার চেষ্টা করলাম, এখনও আমি পাইনি বিস্তারিত। তবে
পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বা ফলো করে প্রচার করছে। দেখা যাক আসলে বাস্তবতা কি। 1-2 দিনের ভিতরেই বোঝা যাবে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেটা IAEA তাদের পর্যবেক্ষক দল ইরানে প্রবেশ করতে পারছে কি পারছে না। তবে একটা কথা এখানে আমি খুব পরিষ্কার করে বলে দিই, ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে সেই আলোচনার ভিত্তিতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অনেক অর্থাৎ 14 দফা যা ছিল সব বাস্তবায়ন করলো ইরান আমেরিকা সবাই। পরমাণু আলোচনাও হলো, অনেক দূর এগিয়ে গেল, কিন্তু একটা জিনিস ইরানের সাথে আমেরিকার হবে না, সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। ইসরায়েলের সাথে যেমন ইরানের হবে না, তেমনি আমেরিকার সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক হবে না, এবং দুই পক্ষ একে অপরকে যে বন্ধু হিসেবে গ্রহণ করবে সেটা কিন্তু হবে না, অন্তত ইরানের পক্ষ থেকে। কারণ ইরান মনে করে আমেরিকা যখনই ইরানের ভেতরে আসবে তার সাথে ইরানের সম্পর্ক তৈরি হবে, তখনই ইরান অনেকটা অরক্ষিত হয়ে যাবে। আমেরিকা, ইসরায়েল বা তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের ভেতরে কার্যক্রম চালাবে। তাতে ইরান এতদিন যেভাবে নিজের মতো করে সমস্ত সব কিছু এগিয়ে দিয়েছে, পরমাণু কর্মসূচি থেকে শুরু করে তার সামরিক কর্মসূচি, এর সমস্ত সব কিছুতে বাধা পড়তে পারে, ঝামেলা তৈরি হতে পারে। অতএব ইসরায়েল এবং আমেরিকার সাথে এখন যেমন সম্পর্ক আছে, অর্থাৎ বৈরিতার সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অবস্থা, এই অবস্থায় বহাল থাকবে, বিরাজমান থাকবে। এবার আসি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি আগামীকাল পাকিস্তান সফরে যাচ্ছেন। একটা বিষয় খেয়াল করুন, গতকালকে কিন্তু আমি বলছিলাম যে গতকাল মানে 21শে জুন, আমি গতকালের ভিডিওতে বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় জানিয়েছেন যে আমরা ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তান সফরের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, উদাত্ত আমন্ত্রণ জানাচ্ছি। তাকে বরণ করার জন্য পুরো পাকিস্তানি জাতি, পাকিস্তানের সমস্ত জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি কিন্তু এই কথা গতকালকের ভিডিওতে বলেছিলাম। আজকেই খবর আসলো ইরানের গণমাধ্যম এবং পাকিস্তানের গণমাধ্যম, দুই দেশের গণমাধ্যম থেকেই নিশ্চিত করা হয়েছে যে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট আগামীকাল মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। এই সফরে তার সাথে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। আলোচনা হবে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে, এবং আরও বিশেষ করে আলোচনা হবে বা পর্যালোচনা করা হবে এর আগে ইরান এবং পাকিস্তানের মধ্যে যে সমস্ত বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি সই হয়েছিল সেগুলো কত দূর বাস্তবায়ন হলো, বাস্তবায়নের ক্ষেত্রে বাধা কোথায়, বা এই ব্যাপারে আরও কি করা প্রয়োজন, এই ব্যাপারে পাকিস্তান কি সহযোগিতা করতে পারে, এই সমস্ত ব্যাপারে ইরান কীভাবে সহযোগিতা করতে পারে, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। আরও আলোচনা যা হবে তা হচ্ছে আঞ্চলিক এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুগম্ভীর একদম ভেতরগত আলোচনা হবে। আমি এমনটাই আশা করছি বা এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, কারণ আমরা সবাই জানি এই যে ইরানের সাথে আমেরিকার এবং ইসরায়েলের যুদ্ধ হলো, এই যুদ্ধ কিন্তু শুধুই মাত্র আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভিতরে সীমাবদ্ধ ছিল ব্যাপারটা তা কিন্তু নয়। এর সাথে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক প্রসঙ্গ জড়িত। এর সাথে যেমন জড়িত সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের সম্পর্ক, এর সাথে জড়িত যেমন সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক জড়িত, তেমনি পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি। আবার সৌদি আরবের সাথে, কাতারের সাথে, তুরস্কের সাথে, মিশরের সাথে পাকিস্তানের আলাদা রকমের নতুন সম্পর্ক তৈরি। অর্থনৈতিক সহযোগিতা প্রদান কাতার এবং সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে, ভারতের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের সামরিক ও প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম কেনা বেচার যে আলাপ আলোচনা সেগুলো, একই সাথে ভারতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিভিন্ন রকমের বিনিয়োগ, ভারতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় পর্যায়ে, এরকম অনেক বিষয় আছে। এ সমস্ত বিষয় যখন চলমান এবং এ সমস্ত নিয়ে যখন অনেক হিসাব নিকাশ চলছে, আঞ্চলিক রাজনীতিতে বলা যায়
যে নতুন কিছু সৃষ্টির জন্য উলট পালট একটা অবস্থা তৈরি হয়েছে, সেই রকম সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে আসছেন। এই সফরের আরও গুরুত্ব এখানে, যখন ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ চলছিল তখন কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের উদ্যোগে একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছিল এবং এই যুদ্ধবিরতির পরে কিভাবে মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করা যায় তার জন্য পাকিস্তান কিন্তু ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে, কূটনৈতিক উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগে আঞ্চলিক দেশ বিশেষ করে কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক এরা কিন্তু সাপোর্ট দিয়েছে। এই জায়গায় সংযুক্ত আরব আমিরাত কিন্তু একটা দূরত্ব বজায় রেখেছে, বরং ইরানের সাথে মধ্যপ্রাচ্যের বিশেষ করে আরব দেশগুলোর ভেতর থেকে একমাত্র আরব দেশ সংযুক্ত আরব আমিরাত যারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এবং আমেরিকার হয়ে যুদ্ধ করেছে। এটা কিন্তু বিরাট একটা বড় ব্যাপার। অথচ আরব আমিরাত কিন্তু ইরানের খুবই নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, একেবারে সাগর পাড়ি দিলেই দক্ষিণ পারে সংযুক্ত আরব আমিরাত, উত্তর পারে ইরানের অবস্থান। এবং যে হরমুজ প্রণালী দিয়ে এত কিছু লেনদেন, সেই হরমুজ প্রণালীর ব্যবহার করতে হলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে ইরানের সহযোগিতা প্রয়োজন হবে। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল, তার 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করে এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন ইহুদিদের ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল, মাদারল্যান্ড হচ্ছে ভারত। এবং সেই সময়কার যে বিদ্যমান রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা ইসরায়েল ইরানের সাথে বা আমেরিকা ইরানের সাথে, সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রতি কিন্তু সমর্থন দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে আমাদের আপনাদের প্রতি সমর্থন আছে। তার 2 দিন পরে যুদ্ধ শুরু হলো এবং ভারত মহাসাগরে ইরানের কিন্তু নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংস করার ঘটনা আছে এবং সেখানে এরকম অভিযোগ আছে যে ভারত এই কাজে জড়িত। ভারত তথ্য দিয়েছিল আমেরিকাকে বা ইসরায়েলকে। এরকম অনেক প্রেক্ষাপট থেকে মধ্যপ্রাচ্যে যখন একটা টালবাটাল অবস্থা, নতুন অনেক সমীকরণ কাজ করছে, অনেক সমীকরণ মিলানোর চেষ্টা চলছে, অনেক হিসাব নিকাশ চলছে, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে আসছেন। এই সফরে ইরান এবং পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনা হবে, গভীর করার চেষ্টা করা হবে। এবং আমি গতকালকের ভিডিওতে আর একটা কথা বলেছিলাম যে পাকিস্তানের সাথে ইরানের যে পাইপলাইনের মাধ্যমে তেল আনার ব্যবস্থা করার কথা ছিল পাকিস্তানের, এই প্রজেক্ট হয়তো এখন বাস্তবায়ন হবে যদি নিষেধাজ্ঞা উঠে যায়। এবং নিষেধাজ্ঞা যদি উঠে যায় বা একটা শান্তি চুক্তি হয়, অ্যাকচুয়ালি যদি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তা মেনে চলে, তাহলে মধ্যপ্রাচ্যের আসলেই পরিস্থিতি পাল্টে যাবে। এবং আমরা আজকের সকালের ভিডিওতে, আজকে 22শে জুন দুপুরের ভিডিও যেটা আপলোড হয়েছে, তাতে কিন্তু বলেছি সৌদি আরব এবং সিরিয়ার একটা প্রসঙ্গ ছিল। এই সৌদি আরব এবং সিরিয়া কিন্তু লেবানন প্রসঙ্গে একটা রিজার্ভ একটা অবস্থান গ্রহণ করেছে। আমেরিকার কথা কিন্তু তারা শুনছে না। শুধু তাই না, সৌদি আরব এমনটা ভাবছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোকে আমেরিকা নিজেই নিরাপত্তা দিতে পারেনি, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কিভাবে সে নিরাপত্তা দেবে? অতএব তার নিরাপত্তার আর প্রয়োজন থাকবে না। তাহলে হিসাব নিকাশটা কোথায় যাবে? আঞ্চলিক সহযোগিতা বাড়বে, তথা ইরানের সাথে তাদের সহযোগিতা বাড়বে, চীনের সাথে সহযোগিতা বাড়বে, রাশিয়ার সাথে সহযোগিতা বাড়তে পারে। আমেরিকার সাথে সহযোগিতা বা সম্পর্ক যে একেবারে ছিন্ন হয়ে যাবে আমি তা বলছি না, কিন্তু নিরাপত্তা বা সামরিক সংক্রান্ত যে সহযোগিতা, এইগুলো দারুণ মাত্রায় কমে আসবে। তার মানে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ অবশ্যই তৈরি হবে। এছাড়া এখন একদম পরিষ্কার হয়ে গেছে যে ইরানের সহযোগিতা বা ইরানের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি ভালোভাবে ব্যবহার করা যাবে না। এমনকি বাব আল মানদেব প্রণালীও, দুটো প্রণালী ইরানের কার্যত কন্ট্রোলে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের বাণিজ্য যদি চালাতে হয়, তাহলে ইরানের সাথে সুসম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। একদম ক্লিয়ার অ্যান্ড লাউড। শুধু জ্বালানি, বিশ্বে যত সার রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ এই হরমুজ প্রণালী ব্যবহার করে তার শতকরা 30% সার পরিবহন করা হয়। খুব সাধারণ ব্যাপার না। এই সার তৈরি হয় ইরানে, ইরাকে, কুয়েতে, সৌদি আরবে, কাতারে, সংযুক্ত আরব, সব জায়গায়, ওমানেও তৈরি হয় সম্ভবত। অতএব
এই সার, তেল, গ্যাস, তেলজাত পণ্য, আদার অনেক বাণিজ্য, এসব যদি পরিচালনা করতে হয় তাহলে হরমুজ প্রণালী অবশ্যই লাগবে। আর হরমুজ প্রণালী লাগলে, বাব আল মানদেব প্রণালী লাগলে ইরানের সাথে সম্পর্ক মাস্ট লাগবেই। এই সব প্রেক্ষাপট থেকে ইরানের সাথে পাকিস্তানের এই সম্পর্ক এবং ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট আসছে এমন সময় যখন সংযুক্ত আরব আমিরাত ভারতের কাছ থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনবে বলে আলাপ আলোচনা চালাচ্ছে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র হচ্ছে প্রায় বাতাসের 3 গুণ গতিতে চলতে পারে। এটা সুপারসনিক বা মিনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা যায়, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এবং এগুলোর পাল্লা প্রায় 800 কিলোমিটার পর্যন্ত। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে গত বছরের যুদ্ধে ব্যবহার করেছিল ভারত। আর আকাশতীর যে সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, এটা কিন্তু আরও মারাত্মক। মানে ব্রাহ্মস তো একটা ক্ষেপণাস্ত্র, সে হামলা করবে, আর আকাশতীর হচ্ছে মানে শত্রুর ড্রোন, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র সমস্ত সব কিছু শনাক্ত করবে এবং কোন লক্ষ্যবস্তুকে কোন অস্ত্র দিয়ে আঘাত করতে হবে সেইটা সে ডিটেক্ট করবে মুহূর্তের ভিতরে, সেইটা সে ডিসিশন দেবে। ধরুন ভারতের আকাশে পাকিস্তান 10টা যুদ্ধ বিমান পাঠালো, 100টা ড্রোন পাঠালো, আর 50টা ক্ষেপণাস্ত্র পাঠালো অ্যাট এ টাইম। তখন এই আকাশতীর এয়ার ডিফেন্স নেটওয়ার্ক সে টোটাল রাডার সিস্টেমকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বা আদার যে টোটাল নেটওয়ার্ক যেটা থাকবে, নেটওয়ার্কের আওতায় যে সমস্ত অস্ত্র মোতায়েন থাকবে তাদেরকে সে এই লক্ষ্যবস্তুগুলো, বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, এগুলো সে শনাক্ত করবে, করে S-400 কাকে মোকাবেলা করবে, ব্রাহ্মস কাকে মোকাবেলা করবে, বা অগ্নি কাকে মোকাবেলা করবে, বা আদার কে কাকে মোকাবেলা করবে, তাকে সে ডিকটেশন দেবে, ডিসিশন দেবে যে তুমি অমুক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই বিমান ধ্বংস করো, তুমি অমুক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ড্রোন ধ্বংস করো। এইভাবে মানে মূলত এটা আকাশের চোখ, ভারতের নিরাপত্তা বাহিনীর চোখ বলা যায় এই আকাশতীর। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের আলাপ আলোচনা চলছে। এবং আমরা জানি যে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি, যেটা প্রতিরক্ষা শিল্প, যেটা এখানে ইসরায়েলের বিরাট বিনিয়োগ আছে, ইসরায়েলের প্রযুক্তি আছে। তার মানে ভারতের সাথে এই লেনদেন যখনই হচ্ছে তখন ইসরায়েলের সাথেও অ্যাকচুয়ালি সেটা কানেক্টেড হয়ে যাচ্ছে এবং সেই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। এই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে কার বিরুদ্ধে? সংযুক্ত আরব আমিরাত। বেসিক্যালি এখন মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রধান শত্রু হচ্ছে ইরান, তার বিরুদ্ধে মোতায়েন করবে। তাহলে ইরান কিন্তু কার্যত এখানে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। ভারতের কাছ থেকে কিনছে এই বিষয়টা কিন্তু ইরান ভালোভাবে দেখবে না, একই সাথে পাকিস্তানও ভালোভাবে দেখবে না। পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, কিন্তু যখন এই কিছুদিন হলো ক্রমেই যখন সংযুক্ত আরব আমিরাত মুসলিম এবং ঐতিহাসিক পরিচয় বাদ দিয়ে তার শুধুমাত্র ব্যবসায়িক প্রযুক্তি এবং নিরাপত্তার বিষয়গুলো ভাবছে, দেখছে, তখন সে কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং ভারতের দিকে ঝুঁকে পড়ছে। এই জায়গায় যখন ভারতের ব্রাহ্মস বা আকাশতীর ক্ষেপণাস্ত্র কিনবে, তার মানে তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করবে সংযুক্ত আরব আমিরাত এগুলো কিনে, তখন কিন্তু পাকিস্তান বিষয়টা ভালোভাবে দেখবে না। তার মানে এই জায়গায় পাকিস্তান এবং ইরান নতুন করে হিসাব নিকাশ করবে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের এই সমস্ত প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে। একই সাথে পাকিস্তানের সাথে যেহেতু কাতার এবং সৌদি আরবের ইদানিং সম্পর্ক আগের চেয়েও বেশি উন্নত হচ্ছে, তাহলে এখানে প্রশ্ন এসে যাচ্ছে কাতার এবং সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের এই বিষয়টি কিভাবে দেখবে? ওপাশে তুরস্ক তো অবশ্যই ভালোভাবে দেখবে না, মিশর কিভাবে দেখবে? অনেক হিসাব বিকাশ এখানে আলটিমেটলি চলে আসছে। এই জায়গা থেকে বলা যায় যে আগামীকালের ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর, সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের ব্রাহ্মস এবং আকাশতীর এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, এ সমস্ত বিক্রির ব্যাপারে আলাপ আলোচনা, অনেক নতুন হিসাব নিকাশ, অনেক নতুন আলাপ আলোচনার জন্ম দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, আপনারা কি মনে করেন এই যে
ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র কেনা বেচার ব্যাপারে যে আলাপ আলোচনা চলছে, এই বিষয়টা আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে, পাকিস্তান ইরানের যে সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কের কথা বললাম, বা মধ্যপ্রাচ্যে যে বড় রকম একটা পরিবর্তনের সম্ভাবনার কথা বললাম, সেগুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন, আমার এই বিশ্লেষণটাকেই বা আপনারা কিভাবে মূল্যায়ন করেন, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।